12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট। কোনো শঙ্কা নেই, তফসিল ঘোষণা, কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু। ফখরুল। তফসিল ঘোষণাকে স্বাগত জানালো জামায়াত। নির্বাচন সহজ হবে না, সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকিতে। তারেক রহমান। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর নতুন দায়িত্ব বন্টন। ছাত্রদের স্বঘোষিত রাজাকারের বাচ্চা মন্তব্য করা শিক্ষককে ধাওয়া। বাংলাদেশ সহ 4 দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা জারি। $10 লাখ অভিবাসন ভিসা চালু করলেন ট্রাম্প। আফগানিস্তানে পিকি ব্লাইন্ডার্স অনুকরণের দায়ে 4 তরুণকে তলব। মেট গালায় বিশ্বের সেরা স্টাইল আইকন শাহরুখ। ডিপ জলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29শে ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি থেকে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত। তফসিল ঘোষণার সময় সিইসি প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতের আহ্বান জানান। পাশাপাশি কমিশনের সদস্যদের নির্ভয়, সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এই সময় সিইসি সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থাগুলো নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন বলেও আশা ব্যক্ত করেন। নির্বাচন নিয়ে বিএনপির কখনোই কোনো শঙ্কা ছিল না। সেই পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ায় ঘোষিত তফসিলকে আমরা স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এমন প্রতিক্রিয়া দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে। এ সময় তিনি আশা প্রকাশ করেছেন আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। নির্বাচনের তারিখ ঘোষণাকে জাতির সঙ্গে আমরাও স্বাগত জানাচ্ছি। সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রশাসনিক দায়িত্ব যথাযথ পালন করা ইসির দায়িত্ব। তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করলেন জামায়াতের মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। পাশাপাশি তিনি বলেন, গণভোটের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন সতর্ক বার্তাই দিলেন দলের চলমান দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে। তিনি বলেন, 1 বছর 100 বছর আগে দেওয়া তার সতর্ক বার্তা এখন বাস্তবের দিকে এগোচ্ছে। এখনো দল এবং নেতারা সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে নির্দিষ্ট কারো স্বার্থে নয়, সব নাগরিকের কল্যাণে কাজ করবে। প্রার্থী বদলালেও দল ও আদর্শ অটুট থাকবে বলেও তিনি জানান। মানুষের কাছে দলের বাস্তব ভিত্তিক পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। কর্মসূচিটি চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। এতে যুবদল ও বিভিন্ন সহযোগী সংগঠন অংশ নেবে। 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস শূন্য থাকা মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বন্টন করেছেন। নতুন দায়িত্ব অনুযায়ী অধ্যাপক আসিফ নজরুলকে আইন, প্রবাসী কল্যাণ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আদিলুর রহমান খান শিল্প ও গৃহায়নের পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা জানান, পদত্যাগ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা হয়েছে। পদত্যাগ কার্যকর হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর। স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধৈরা ব্রাশ ফায়ারে দিতে হবে। জুলাই আন্দোলনের সময় ছাত্রদের নিয়ে এমন মন্তব্য করা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিনকে ধাওয়া দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই শিক্ষক এবং আরো কয়েকজনকে তারা ক্যাম্পাসে পাকড়াও করার চেষ্টা করেন। ধাওয়া খেয়ে অধ্যাপক জামাল একটি প্রাইভেট কারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন। জামাল দীর্ঘদিন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত। জুলাই আন্দোলনের পর 5 আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রয়েছেন। বিশ্বজুড়ে চিকনগুনিয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সহ 4 দেশে লেভেল 2 ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, ভ্রমণকারীদের মশার কামড় এড়িয়ে চলা এবং ভ্রমণের আগে টিকা নেওয়ার ব্যাপারে বিবেচনা করা সহ উন্নত সতর্কতা অবলম্বন করা উচিত। এই সতর্কতার আওতায় কিউবা, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং চীনের গুয়াংডং প্রদেশ রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশাবাহিত এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে এটি প্রতিরোধের জন্য টিকা পাওয়া যায়। রোগের সাধারণ উপসর্গ হলো জ্বর এবং জয়েন্টে ব্যথা, যা কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 2025 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে
4,45,000 সন্দেহভাজন ও নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে এবং 155 জন মারা গেছেন। ঢাকায় ICCDDR 700 জন রোগী শনাক্ত করেছে। ধনী বিদেশি যারা কমপক্ষে $10 লাখ দিতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেওয়া হবে, এমন একটি প্রকল্প চালু করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেছেন, এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ। খুবই এক্সাইটিং। গোল্ড কার্ড হলো এমন একটি মার্কিন ভিসা যা তাদেরকেই দেওয়া হয় যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারবে। এই গোল্ড কার্ড এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নিয়ে নানা রকম কড়াকড়ির ব্যবস্থা করেছে। আফগানিস্তানে ব্রিটিশ গ্যাংস্টার সিরিজ পিকি ব্লাইন্ডার্স অনুকরণের অভিযোগে 4 তরুণকে তলব করল তালেবান পুলিশ। একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তারা জিব্রাইল শেলবি হিসাবে পরিচিতি পেয়েছেন। ভাইরাল হওয়া ওই ছবিতে তাদের দেখা যায় লম্বা কোট, ফ্ল্যাট ক্যাপ ও 3 পিস শুটে, যা শেলবি পরিবারের আধুনিক রূপ। এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে ওই তরুণেরা জানান তারা শুধু সিরিজের ফ্যাশনে অনুপ্রাণিত হয়ে এমন পোশাক পরে ছবি তুলেছিল। এ বিষয়ে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের পোশাক ও আচরণ ইসলামী মূল্যবোধ ও আফগান সংস্কৃতির পরিপন্থী। তাদের গ্রেপ্তার করা হয়নি। বিশ্বের 67 জন সবচেয়ে স্টাইলিশ সেলিব্রিটির তালিকায় জায়গা করে নিলেন বলিউড তারকা শাহরুখ খান। মেট গালায় অভিষেকেই বাজিমাত করেন তিনি। তালিকা সাজানো হয়েছিল মূলত এমন তারকাদের নিয়ে যারা মেট গালায় নিজেদের স্বতন্ত্র সাজসজ্জা, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্ব দিয়ে ছাপ ফেলতে সক্ষম হয়েছেন। মেট গালায় 18 ক্যারেট সোনা, টুরমালিন, স্যাফায়ার ও হীরাখচিত পোশাকে শাহরুখের রাজকীয় লুক ছিল নজরকাড়া। তালিকায় তার সঙ্গে আছেন সাবরিনা কার্পেন্টার, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স সহ আরও অনেকে। 3 ভাই 3 তলায় থাকে, মাকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে রাখত। আমাদের 4 বোনের 2000 কোটি টাকার সম্পদ ডিপজলের কাছে। এভাবেই বাংলা চলচ্চিত্রের খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের নামে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছেন তার বোনেরা। এই প্রসঙ্গে ডিপজল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, মিথ্যা অপবাদ, আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। তবে তার বোন পারভিন বেগম যতটুকু প্রাপ্য ততটুকু দাবি করে বলেছেন, আমরা ডিপজল ভাইয়ের অংশ চাই না। পারভিন দাবি করেন পরিবারের মোট সম্পত্তির বাজার মূল্য প্রায় 5000 কোটি টাকা।